সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা পরবর্তী গত ভিডিওতে যা আমরা আলোচনা করেছিলাম তার পরের অংশ নিয়ে আলোচনা করব। আমরা বলের এককগুলো নিয়ে দেখেছিলাম, এখন আমরা দেখব বলের এককগুলো দেখেছিলাম আগের ভিডিও। প্রত্যেকটা একটা এককের সাথে আরেকটা এককের আন্তঃসম্পর্কগুলো আমরা দেখেছিলাম। এবার আমরা দেখব ঘাত বল, বলের ঘাত। ঘাত বল, ঘাত বল কি? খুব অল্প সময়ের জন্য প্রচন্ড কোনো বল ক্রিয়া করলে তাকে বলবো ঘাত বল। বল এটা ঘাত বল, অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল যদি কাজ করে। সংঘর্ষের সময়, যখন ব্যাটে বলে সংঘর্ষ, ব্যাডমিন্টন খেলায় সংঘর্ষ, এই যে বল অল্প সময় খুব ক্ষণিকের জন্য কাজ করবে, মারাত্মক বল। এই বলের যেহেতু এটা বল, তাহলে এর একক নিউটনের মাত্রা হচ্ছে ml/t²। ঘাত বল আর বলের ঘাত দুটো উল্টা। বলটা আগে নিয়ে আসলে হয়ে গেল বলের ঘাত, ইম্পালস। বলের ঘাত যে অল্প সময়ের জন্য যে প্রচন্ড বল ক্রিয়া করলো, আর বলের ক্রিয়াকাল, এই দুইয়ের গুণফলকে বলের ঘাত বলবো। বলের ঘাতকে আমরা যে দিয়ে প্রকাশ করি, বল ভেক্টর রাশি, ফলে বলের ঘাতও ভেক্টর রাশি। বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, তাহলে বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। মাত্রা, বলের মাত্রা ml/t², আর সময়ের মাত্রা টি, তাহলে কি দাঁড়ালো? ml/t। বলের ঘাতের মাত্রা হল, বলের ঘাতের মাত্রা লেখে একক ঘাত। এই বলটা ধ্রুব বল, কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো যে সমান আমরা যদি বলটা যদি এখানে এইভাবে লিখি, ভেক্টর রাশি বলের ঘাত, তাহলে এখানে টি/আই সময় থেকে টি/এফ সময় পর্যন্ত যদি বলটা ক্রিয়া করে, এফ/ডিটি ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি দেখি, অর্থাৎ এখানে দেখলাম ঘাত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা সংক্ষেপে বলতে পারি। তাহলে এফ যদি ধ্রুব হয়, তাহলে এখানে ডিটি আসলো, ইন্টিগ্রেশন অফ ডিটি, এখানে টি/আই টু টি/এফ। তাহলে এফ বাইরে থাকলো, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হলো, লিমিট বসায় দিলাম টি/আই টু টি/এফ। তাহলে এফ ইন্টু টি/এফ মাইনাস টি/আই, টি/এফ মাইনাস টি/আই করলে আসছে এফ ডেল টি। বল গুণ বলের ক্রিয়াকাল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর এককটা দেখলাম নিউটন সেকেন্ড, আর এই যে এই মাত্রাটা ml/t বলের ঘাতের, এই মাত্রাটা ভরবেগের মাত্রার সমান। তাহলে বলের ঘাতের সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে। এককটা ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। এখানে নিউটন সেকেন্ড ভাঙলেই আমরা কেজি মিটার পার সেকেন্ড পাবো। নিউটন সেকেন্ড, দ্যাট ইজ নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই সেকেন্ড থাকলো, এই সেকেন্ড থাকলো 1 কেজি মিটার পার সেকেন্ড। বল এটা নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড এসে ভরবেগের একক এসে গেল। 1 দরকার নেই, ভরবেগের একক। তাহলে বলের ঘাতটা একটা ভরবেগের আরেকটা রাশির সমান। কিভাবে হয় সেটা আমরা দেখি। এটা বুঝে ফেলি, এটা রাখি। এখানে যে সমান সমান এফ হচ্ছে ডিডিটি অফ পি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের পরিবর্তনের হার প্রদত্ত বলের সমানুপাতিক, আর এই ডিটি থাকবে। এখানে টি/আই টু টি/এফ ছিল। এখন ডিটি কেটে গেলে পরে ডিটি বাদ গেল, থাকে ডিপি। এখন ডিটি নেই, তাহলে এখানে লিমিটটা হবে পি এর ভরবেগ। যখন টি সমান, এখানে লিমিটটা ট্রান্সফার করতে, যখন টি সমান টি/আই তখন পি সমান সমান পি/আই আদি ভরবেগ। যখন টি সমান সমান টি/এফ ফাইনাল টাইম শেষ সময়, তখন পি সমান সমান পি/এফ। এভাবে লিমিটটা চেঞ্জ করতে হয়। তাহলে এখানে আসলো পি/আই থেকে পি/এফ। তাহলে এবার ডিপি কে ইন্টিগ্রেট পরে ডি থাকলে এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো পি। এবার পি/আই টু পি/এফ, তার মানে কি হলো? পি/এফ মাইনাস পি/আই, দ্যাট ইজ ভরবেগের পরিবর্তন ডেল পি। তাহলে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। আগেই আমরা দেখেছি ভরবেগের এককও যা, বলের ঘাতের এককও তাই, মাত্রাও তাই, একই সে ভরবেগের যা এরও মাত্রা তাই, ভরবেগের একক যা এরও একক তাই। তাহলে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। অঙ্ক করার সময় নরমালি যে সমান সমান ভর ভেক্টর যদি না দিই, মান যখন বের করতে পারবে, যে সমান সমান ভরবেগের পরিবর্তন মানে ডেল পি। ডেল পি মানে শেষ বেগ ভর, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এভাবে আমরা অঙ্ক করতে পারবো এম ইন্টু ভি মাইনাস ইউ, বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। এভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। এরপরে আমরা দেখব ঘাত বল, বলের ঘাত।
এখানে একটা 2 মার্কের প্রশ্ন আছে, কাছে গুলি করলে ছিদ্র হয়ে যায়। এই যে কাছে গুলি করলে ছিদ্র হয়ে যায়, কিন্তু কাছে ঢিল ছুড়লে কাজ চৌচুর হয়ে যায়, ভেঙে যায়। ঠিক আছে, একটা 2 মার্কের প্রশ্ন। কাছে গুলি লাগলে কি হয়, খুব অল্প সময়ের জন্য কাজ করে এবং বলের মান খুব বেশি, ভরবেগটা দ্রুত বেশি, ফলে এইটা সব জায়গায় বলটা সব জায়গায় ছড়িয়ে পড়তে পারবে না, ফলে এখানে কাছে ছিদ্র হয়ে যায়। আর যখন ঢিল ছুড়ব তখন এই ভরবেগটা কম এবং বলটা ছড়িয়ে পড়ে সব জায়গায়, ফলে কাছে সমগ্র অংশে বলটা ছড়িয়ে পড়ে, ফলে কাজটা চৌচুরি হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা 2 মার্কের প্রশ্ন। এরপরে আমরা দেখি নিউটন তৃতীয় সূত্র দেখলাম। এখানে আরেকটা প্রশ্ন আছে, নরম মাটিতে লাফ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা কম। নরম মাটিতে লাফ দিলে, নরম মাটিতে, শক্ত মাটিতে লাফ দিলে ক্রিয়া লাফ দেওয়ার সময় যে ক্রিয়া বল কাজ করলো প্রতিক্রিয়া বল সমপরিমাণ। শক্ত মাটিটা প্রতিক্রিয়া, যে মাটিটা শক্ত, মেঝেটা শক্ত, ফলে প্রতিক্রিয়া বলও বেশি থাকবে। কিন্তু মাটি যখন নরম থাকবে তখন ক্রিয়া বল যা প্রতিক্রিয়া বলে, এখানে বেগটা কি হয়ে যাচ্ছে, ভরবেগটা বেশি, কিন্তু বলটা ছড়িয়ে পড়ে সব জায়গায় সমগ্র অংশে, ফলে প্রতিক্রিয়া বলটা কমে যায়, ফলে সে আঘাত বা ব্যথা কম পায়, ধাক্কা কম হয়। তখন বলের নিরপেক্ষ নীতি 1 মার্ক। যখন একটা বলে ক্রিয়া, অনেকগুলো বল যখন কাজ করে তখন এই একটা বলের জন্য ভরবেগের পরিবর্তন হয়। এফ সমান নিউটন দ্বিতীয় সূত্রের ভরবেগের পরিবর্তন। তাহলে একটা বল যখন কাজ করবে তখন ভরবেগ হবে এফ p1, আরেকটা বল যখন এর ভরবেগ হবে, তাহলে সবগুলো ভরবেগ যোগ করলে যে ভরবেগটা হবে সেটা একটি বলের মানে সবগুলো বলের ভরবেগের সমষ্টি হচ্ছে মোট বল। তাহলে একটা বলের ক্রিয়া অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছে না। ঠিক আছে, একটা বলের ক্রিয়া অন্যের দ্বারা প্রভাবিত না হওয়াটাকে বলবো আমরা বলের নিরপেক্ষ নীতি। এবার তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র আসি। তৃতীয় সূত্র আমরা দেখছি F1 সমান সমান মাইনাস F2, F সমান সমান dt of P1, F1 সমান সমান এখানে মাইনাস dt of P2, দুটোকে এক পাশে নিয়ে dt of P1 প্লাস P2। এটা হচ্ছে মোট ভরবেগ, dt of P is equal to 0। তার মানে কি হলো, P is equal to constant, ভরবেগ কনস্ট্যান্ট মানে কি, আদি ভরবেগে যা সংঘর্ষের আগে, এটি ক্রিয়া 1 বস্তু, এটা 2 বস্তু, 1 2 এর পর এটি আগে দিছি এই ছবিটা, F2। তাহলে ভরবেগ কনস্ট্যান্ট মানে আদি ভরবেগও যা, সংঘর্ষের আগের ভরবেগও যা, সংঘর্ষের পরের ভরবেগও তাই। সংঘর্ষের তো এটা কি, একটা বস্তু আরেকটা বস্তুকে যখন ধাক্কা দেবে সংঘর্ষ হবে, তখন যে 1 যেহেতু পিছন থেকে আসে, যদি 2 যদি সামনে থাকে, তাহলে 1 এর বেগটা বেশি না হলে তো এটা ধাক্কা দিতে পারবে না। 2 এসছে, এটা যদি এই পাশ থেকে আসে, তাহলে সেটা উল্টা ঘটনা ঘটে যাবে। তাহলে P1 PI সমান PF, আদি ভরবেগ কার, দুটো বস্তু। তাহলে প্রথম বস্তুর আদি ভরবেগ P1I প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ P2I, এই দুটো বস্তুরই আদি ভরবেগ হলো। এবার শেষ, তাহলে প্রথম বস্তুর শেষ ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ হয়ে গেল। এখানে ভরবেগ যদি ভাঙি, M1 V1I প্লাস M2 V2I is equal to M1 V1F প্লাস M2 V2F। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা পেয়ে গেলাম। এখন বস্তুর উপর যদি অনেকগুলো বল কাজ করে, অনেকগুলো বস্তু, এখানে দুটো বস্তুর কথা বলা হলো। আমরা নৌকা থেকে, এই যে নৌকা থেকে এই ফার্স্টে যদি একজন বালক লাফ দেয়, এই ফার্স্টে আরেকজন বালক যদি লাফ দেয়, তাহলে এর ভর আছে, প্রথম বালক এ পাশের বালক, এরও ভর আছে। এ যে বেগে লাফ দেয় তখন এর বেগ হচ্ছে V1, এর বেগ হচ্ছে V2। এবার দুজনে স্থির ছিল, তাহলে প্রত্যেকের এখানে 3টে এলিমেন্ট, আর নৌকা 3টে এলিমেন্ট, তাহলে M1 V1I প্লাস M2 V2I প্লাস M3 V3I এটা আসছে। আর এখানে লাস্টে এটার পরে এটা আসবে M3 V3F,
ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো। এখন খেয়াল করতে হবে প্রথম বস্তুর বেগে অঙ্ক করার সময় প্রথম বস্তুর বেগের দিক ধরে নেওয়া, প্রথম বস্তুর বেগের দিক ধনাত্মক, তাহলে দ্বিতীয় বস্তুর বেগের দিক নেগেটিভ হবে, এভাবে মান বসা নিতে হবে। এবার যদি বলে নৌকার বেগ কত হবে, নৌকার ভরও আছে, নৌকাটা এই নৌকা থেকে যদি এ বালক লাভ দেয়, এবার দুই ভাসতে একই সাথে যদি লাভ দেয়, তাহলে নৌকাটা কত বেগে কোন দিকে চলবে, প্রশ্ন এরকম। তো লাস্টে V3F আমরা বের করব। সবাই এটা আদিতে স্থির ছিল, এই বালকে স্থির, এই বালকে স্থির, নৌকাটাও স্থির, ফলে আদিবেগ সবাই শূন্য, এখানে মান বসালেই অঙ্কটা আমরা করতে পারবো। এবার যদি মিলিত বেগ আসে, তাহলে এখানে মিলিত বেগ দুটো বস্তু যদি একসাথে মিলিত হয়ে চলে, তাহলে মিলিত বেগ এখানে দুটো বস্তুর শেষ বেগ মিলিত হয়ে চলে, প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ একই, তখন M1V1I প্লাস M2V2I is equal to M1 plus M2 into V। এই হচ্ছে মিলিত বেগের সূত্র, M1 প্লাস M2 into V। এই যে মিলিত বেগের সূত্র। মিলিত বেগের ক্ষেত্রে সংঘর্ষ এটা অস্থির স্থাবর সংঘর্ষ, এটা কাজ করে অস্থির স্থাবর, এখানে গতিশক্তি সংরক্ষিত হয় না। তো আমরা এখান থেকে আমরা বন্দুকের পশ্চাৎ বেগও বের করতে পারি, সেটা এখান থেকে যদি সবাই স্থির থাকে, বন্দুকের পশ্চাৎ বেগে একইটা এই সূত্র থেকেই আসে। এটা যদি সবাই স্থির থাকে, বন্দুক গুলি এটা 0, আদিবেগ শূন্য সবাই, তাহলে এভাবে এটা যদি বন্দুক হয়, প্রথমটা M1 যদি বন্দুক হয়, তো বন্দুকের বড় ভর দিয়ে M দিয়ে প্রকাশ করলাম, বড় হাতের M, বন্দুকের বেগ V, গুলি ভর M, ছোট হাতের V, গুলির বেগ 0, এবার 0, এই শূন্যটা ডান সাইডে চলে গেল, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ V সমান আসে -mv/m, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। অর্থাৎ এত বেগে এই পশ্চাৎ পিছনের দিকে আসতে বলে মাইনাসটা আসবে। বন্দুকের পশ্চাৎ বেগের অঙ্ক দেখলাম আমরা। এরপরে ঠিক আছে, বন্দুকের পশ্চাৎ বেগ, এতে এখানে আরো কিছু প্রয়োগ আছে। এবার নৌকা থেকে লাভ দেওয়া, এখানে কি নিতে, নৌকা থেকে লাভ দিলাম, এখানে ঘাট আছে, এখানে কুলে এসে নৌকা থেকে যদি আমি লাভ দিয়ে কুলে যাই, তাহলে কি হয়, এটা নৌকাটা পিছনের দিকে সরে যায় কেন, এখান থেকে আমি লাভ দিলাম, ঠিক আছে, লাভ দিয়ে আমি কোথায় যাবো, এই লাভ দিলাম, লাভ দিয়ে যদি কুলে যাই, তাহলে কুলে যাওয়ার সময় কি হবে, নৌকাটা পেছনের দিকে সরে যায় কেন, এখানে এই যে বেগ, এই ব্যক্তির ভর আছে, বেগও আছে এই দিকে, তাহলে ভরবেগের সর্বশত মানার জন্য নৌকাটা উল্টো দিকে সরে আসবে, এর ভর বেশি, বেগটা একটু কম হবে, এই যা, ঠিক আছে, এর ভর কম, বেগ আছে, তো এর ভর বেশি, বেগটা কম হবে, নৌকাটা পিছনের দিকে সরে যাবে, ভরবেগের সর্বশত মেনে চলার জন্য একটা নৌকাটা পিছনের দিকে সরে যাবে। বন্দুকের পশ্চাৎ সামনের দিন দেখবো আবার নতুন ভিডিও। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্ত।